যেটা হচ্ছে যে ওরা আসলে এটা একটু কনসেপচুয়াল নাম দিচ্ছে, মানে হচ্ছে যে একটা ঘটনার প্রবাহ, মানে একটা ঘটনা যখন ঘটে সেটার একটা প্রবাহকে ওরা একটা থ্রেড হিসেবে চিন্তা করে। তো মেইনলি আমরা যে ঘটনাগুলো দেখি কিছু রান করে আর সেগুলোকে ওরা ইউআই থ্রেড। ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, মানে কি আমার চোখের সামনে যা করতেছে, বাটন দেখতেছি, বাটন ক্লিক করতেছি, সেই বাটন ক্লিক করার পর পরবর্তী ধাপে কি ঘটবে সেটা কিন্তু ওই ক্লিকের পরেই ঘটে, আগে ঘটে না। অর্থাৎ লাইন বাই লাইন যে সিরিয়ালি কোডগুলো এক্সিকিউট হয় ওইটা একটা ছেড়ে হয়। তো এর জন্য যেটা হয় কি, যে যখন কোনো বড় একটা লুপ চলে আসে, ধরেন একটা লুপ চলে আসলো যে আমি এর মাঝখানে এখন হুট করে 100টা ইমেজ চলে আসলো, 100টা ইমেজ আসলে আমি লুপ চালালাম যে এর মধ্যে কোন কোন ইমেজগুলো সবুজ রঙ আছে সেগুলো সবুজ কালার বা কালারটা ডিটেক্ট করে আমাকে পরবর্তী রেজাল্ট দিতে দাও। মনে করবে কি 100টা লুপ চালাবে, ওই লুপ শেষ হইলে কিন্তু তার পরের ইয়েতে চলে আসবে, মানে পরের ধাপ স্টেপে করে চলে আসবে। তো এই যে একটা সিরিয়াল বা একটা প্রবাহ, এই প্রবাহটা মেনটেন করাকে বলা হয়, মানে ওই একটা প্রবাহকে একটা থ্রেড বলা হয়। তো ইউজার ইন্টারফেসে যেটা হয় যে আমরা যখন যে কাজগুলো করি সেগুলো একটা প্রবাহের মধ্যে ঘটে, একটা থ্রেডের মধ্যেই ঘটে। এখন এমন অনেক কাজ আছে যেটা অনেক বড় বড় কাজ। তো সেই বড় বড় কাজগুলো যদি ইউআই থ্রেডেই করা হয় তাহলে কি হয় যে ওটা শেষ না হয় আমাদের পরের জায়গায় যেতে পারি না, তখন কি ইউজার কিন্তু বিরক্ত হয়ে যায়। ধরেন আমি একটা বাটন ক্লিক করলাম, যে বাটনটার কাজ হচ্ছে যে ইন্টারনেট থেকে সেটা ডাউনলোড করে নিয়ে এসে আমাকে একটা ছবি দেখাবে, তারপর আমি স্ক্রল করে আরো কিছু মেসেজ সেগুলো দেখতে দেখবো। যখন আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম, ও ইন্টারনেটের কাছে গেল, স্পিডের উপর ডিপেন্ড করে সার্চ করলো, ওই নামে একটা ছবি পাইলো, সেটাকে ডাউনলোড করে নিয়ে আসলো। যতক্ষণ ওটা না আনবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বাটনে ক্লিক করে কিছু করতে পারবো না, স্ক্রলও করতে পারবো, আর কোনো বাটনে ক্লিক করতে পারবো না, কারণ হচ্ছে একটা থ্রেডে চলতেছে, ওই থ্রেডেই করতে। তো এর জন্য হয় কি, ইউজারদের জন্য একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যে এটা আগে ছিল, এখন আইসক্রিম স্যান্ডউইচ থেকে ওরা এটাকে অফ করে দিচ্ছে যে আমরা কখনোই ইন্টারনেট ঘটিত কোনো ঘটনা ইউআই থ্রেডে করতে পারবো না। ইউআই থ্রেডে করলে যেটা হয় যে ইন্টারনেট থেকে আমি কোনো একটা কাজ করলে আমি ইউজার কিছু করতে পারবো ততক্ষণ সে হ্যাং হয়ে থাকে, বা বাটনটা যখন ক্লিক করলাম সেটা বাটন প্রেস অবস্থায় উঠে থাকে, কাজ শেষে তারপর বাটনটা আগে সেটা চলে আসে। এই যে থ্রেডিংটা, এই থ্রেডিং গুলোকে ইউআই থ্রেড বলা হয়। একটা নেটওয়ার্ক থ্রেড, নেটওয়ার্ক থ্রেড হচ্ছে যেটাকে নেট থেকে কাজ করে ইন্টারনেটের মাধ্যমে। থ্রেডিং দিয়ে দুইটা ইউজ করা হয়, সুবিধাটা হচ্ছে কি দুইটা প্যারালাল একসাথে কাজ করে এবং একটা আরেকটাকে হ্যাম্পার করে না। হ্যাঁ, মানে আমি যখন একটা বাটনে ক্লিক করবো যে ডাউনলোড ক্লিক করে আমি স্ক্রল ডাউন করে অন্যান্য কাজ করবো, আরো আমার যে আপলোড ছবি যেগুলো আগে অলরেডি ডাউনলোড করতে সেগুলো দেখবো, ও ব্যাকগ্রাউন্ডে বা ওই আরেকটা থ্রেডে ডাউনলোড করতে থাকবে। ডাউনলোড হয়ে গেলেও আমাকে আমার বলবে যে তোমার ডাউনলোড কমপ্লিট, তখন আমি আমার উপরে উঠে দেখবো। যতক্ষণ পর্যন্ত ডাউনলোড হইলো না ততক্ষণ পর্যন্ত মানে আমার কাজগুলো ব্যাখ্যা করতে হবে। তো এই যে এগুলোই কি বলে থ্রেডিং। থ্রেডিং এর মাধ্যমে আমরা ভারী কাজ, শক্ত কাজ, কাজের ডিপেন্ড অনুযায়ী আমরা আলাদা আলাদা থ্রেডে কাজ করি। আলাদা থ্রেডে কাজ করে যেতে হয় যে মানে কাজগুলা খুব স্মুথলি হয়, ইউজারকে কোনো রকম ভাবে ইয়ে করা হয় না, হ্যাম্পার করা হয় না, বা তাকে হ্যাং করে রাখা হয় না। তো এখন এই থ্রেডিং এর জন্য টাইমার ক্লাস থাকে, তারপর থ্রেড পুল থাকে, অনেক ধরনের থ্রেডিং সিস্টেম আছে। তো একটা থ্রেড নিয়ে চাইলে 5 থেকে 6টা ক্লাস নেওয়া সম্ভব থ্রেডিং এর উপর। কিন্তু আমি থ্রেডিং এর জন্য আপনাদেরকে স্লাইড নাট নিয়ে গেছিলাম না, একটু স্লাইড নাট, ওখানে আমি একটা ইয়ে বলি আপনাদেরকে, সেটা হচ্ছে প্রচুর টিউটোরিয়াল আছে। এখানে ওরা থ্রেড নিয়ে একটা ইয়ে চালাইছে,
মানে একটা সিরিজ চালাইছে। এই যেটা এখানে পার্ট 1 172 নাম্বার টিউটোরিয়াল যেটা সার্চ করবেন, এখান থেকে পুরোটা দেখলে থ্রেড সম্পর্কে একটা 100% আইডিয়া আপনাদের হয়ে যাবে। দেখে যাবেন। আমি জাস্ট আজকে নাম বললাম কারণ আজকে এটার জন্য যে কোডিং এ যুক্ত হয় সেটার জন্য আরো কিছু জিনিস জানা লাগবে। তো আমি জাস্ট বললাম যে তাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, নাহলে আমি আস্তে আস্তে যখন কাজ করবো তখন বুঝবেন যে থ্রেডটা কি জিনিস। কিন্তু এখানে ওরা একদম মানে পুরো ক্লিয়ার করে দিবে আপনাকে থ্রেড কি। 172 নম্বর থ্রেড থেকে মাল্টি থ্রেডিং থেকে দেখতে পাবেন। এখন বলি থ্রেড ইউজ করাটা অ্যান্ড্রয়েডের আগে জাভাতে একটু কমপ্লেক্স ছিল। মানে কোডগুলোকে একটু বুঝে শুনে লিখতে হতো। কোনো থ্রেডে যদি এমন কিছু কাজ আছে যেটা আমার ইউআইতে করতে হয়, কিন্তু আমার নেটওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট, নেটওয়ার্কের ওই কাজটা শেষ না হলে আমি ইউআইতে কাজটা করতে পারবো না। তো এদের মধ্যে কানেকশন করতে হয়, কখন আমরা চেক করবো, না হলে কি করবো। এই জিনিসগুলোকে ইজি করে দেওয়ার জন্য অ্যান্ড্রয়েড ওরা নতুন আরেকটা ক্লাস আবিষ্কার করছে, থ্রেডটা কি ইউজ করে। সে কাজটা হচ্ছে অ্যাসিং টাস্ক, যেটা জাভায় নাই, অ্যান্ড্রয়েডে আছে। হ্যাঁ, অ্যাসিং টাস্ক হচ্ছে ওয়ান কাইন্ড অফ থ্রেডিং, বাট ওটাকে আরো সিম্পলিফাই করে আরো সুন্দর করে করার জন্য। আমি এখন থ্রেডিং এ যাচ্ছি না, জাভার থ্রেডিং এ যাচ্ছি না, আমি অ্যাসিং টাস্কটাই দেখাবো। হ্যাঁ, অ্যাসিং টাস্ক হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসটাতে সুন্দর সুন্দর করে ভাগ করে মেথড দেওয়া আছে, যে এই ঘটনাটা ঘটার আগে ঘটলে কি হবে, ঘটার সময় কি ঘটবে, ঘটার শেষে কি ঘটাবে। তো আমাকে আলাদা মেথড ভাগ করে দিচ্ছে, তো আমাকে আর আলাদা করে ওখানের সাথে কানেকশন করে দেখতে হয় না যে কখন ঘটলো, কখন ঘটা শেষ হলো, ঘটার আগে কি ঘটবে, হইলো কিনা, এই বারবার চেকিংটা রাখতে হয় না। কারণ হচ্ছে ওই ক্লাসটাই আমাকে সেই সুবিধাটা দিয়ে দিচ্ছে, আমাকে মেথড দিয়ে দিতেছে যে হ্যাঁ যখন এই মেথডে থাকবে তখন মানে হচ্ছে এটা হচ্ছে না বা হচ্ছে এই ধরনের। অ্যাসিংটা ইউজ করে আমরা ছোট একটা কাজ করবো। হ্যাঁ, ছোট ছোট কাজ করতেছে যে আমরা স্প্ল্যাশ স্ক্রিন দেখি না একটা অ্যাপ্লিকেশনে, আগে যেটা থাকে তার পিকচার থাকে, তারপর হ্যাঁ হ্যাঁ ওটাই দেখাইছি আমরা। আমি আপনাদের দেখাচ্ছি যে কোনটা একটু শুরু হলে প্রথমে লোগোটা ওঠে, একটা স্ক্রিন আসে, কিছু কথা থাকে। ফেসবুকে লগইন হওয়ার সময় যখন নীল একটা কালার এফ লেখা উঠে থাকে, তারপর পেজটা যায়। সবসময় না হলে মাঝে মাঝে কিন্তু এটা হয়, লগ ইনের সময় অ্যাটলিস্ট। তো এই যে কিন্তু আমি আমার ব্যাক বাটন চাপবো, ওটা কিন্তু দেখায় ওখানে চলে যায়। চাইলে এটাকে থ্রেড ইউজ করে বা অ্যাসিং টাস্ক ইউজ করে কাজটা করা যায়। তো এখানে আমি এখন থ্রেড করতেছি না, অ্যাসিং টাস্ক করবো, কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা দেখাচ্ছি না যে মানে নেট থেকে কি করে। আমি জাস্ট এক পেজ থেকে আরেক পেজে যাওয়ারটা দেখাবো যে কিভাবে থ্রেড ইউজ করে করা যায়। কিন্তু থ্রেডিং ইউজ করে আমি করবো কি, যে কোডটাকে কয়েক সেকেন্ডের জন্য রান করে অফ করে দিই, মানে কিছুক্ষণের জন্য ওয়েট করাবো। ওয়েট করলে কি হয়, যে এক লাইন থেকে এক লাইন করে যাওয়ার জন্য মাঝে 5 সেকেন্ড ওয়েট করে, তখন নাকি ওটা কিছুক্ষণ ওয়েট করতেছে। এই ওয়েটটা করতে হয় আলাদা থ্রেড, অন্যটা থ্রেডে করলে হয় কি যে ও ততক্ষণ ওয়েট করার পরের লাইনটা পর যতক্ষণ আমি সেকেন্ড দিয়ে দিব তারপর থেকে কাজ করা শুরু করে। অ্যাকচুয়ালি ওইটাই ওরা করে, যে একটা স্ক্রিন আসবে, 5 সেকেন্ড ওই স্ক্রিনটা আসা অবস্থায় ওরা ওয়েট করায় যে হ্যাঁ তুমি আর কিছু করো, 5 বা 10 সেকেন্ড শেষ হয়ে গেলে পরের পেজে নিয়ে যাওয়ার কোডটা লিখে দেয়। এইভাবে অ্যাকচুয়ালি কাজটা করে। তো সেই স্প্ল্যাশ স্ক্রিন একটা বানায় দেখেন যে কিভাবে অ্যাসিং টাস্ক ইউজ করতে হয়। হ্যাঁ, আমি কোডটা লিখবো, এখনই দেখবেন। আচ্ছা,
মাঝে মাঝে আপনারা যখন প্রোডাক্ট চালাবেন, ধরুন দু একদিন পর ওপেন করলেন বা একদিন ওপেন করে দেখবেন কি যে কিছু ইম্পসিবল ভুল দেখাচ্ছে যেটা আপনি করেন নাই, যে আর এই জায়গায় এগুলা, তখন করবেন কি যে বিল্ডে গিয়ে ক্লিন প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিন করলে হয় কি নতুন করে প্রজেক্টটাকে ক্লিন করা একদম একটা ভালো স্টেটে নিয়ে আসে। তারপরে যদি না হয় রিস্টার্ট দিবেন, ওই অনেক কিছু করতে হয়, ঠিক আছে? তো আমি ক্লিন দিয়ে দেখি যে কাজ করে কিনা। রিবিল্ড একই রকম, ক্লিনটা আগে করে দেখবেন, না হলে রিবিল্ড মানে পুরো প্রজেক্টটাকে বিল্ড করবে আবার, ঠিক আছে? এখন যেমন ঠিক হয়ে গেছে, বাট এটা পাচ্ছে না। এটা কোনটা? অ্যাক্টিভিটি লিস্ট প্র্যাকটিস। এখানে কোনো লিস্ট ভিউ নাই, কিন্তু আমি নিয়ে রাখছি এর জন্য। কমেন্ট করে। আচ্ছা, আমি নতুন একটা অ্যাক্টিভিটি নিব এখন। স্প্ল্যাশ অ্যাক্টিভিটি, এটা লঞ্চার, ঠিক আছে? কারণ হচ্ছে এটা শুরুতে ওপেন হবে, আসবে লঞ্চার দেবে। ভিডিও লঞ্চার রাখা যাবে না কখনোই, কারণ তাহলে ক্র্যাশ করবে। আগেরটা লঞ্চার ছিল আমার লিস্টটাকে, এখন শুধু স্প্ল্যাশ অ্যাক্টিভিটিতে লঞ্চার, ও প্রথমে এটা আসবে, ঠিক আছে? তো আমি স্প্ল্যাশ অ্যাক্টিভিটিতে যাই। এই অ্যাক্টিভিটিতে আমি যে কাজটা করব, ওকে, সেট কন্টেন্ট ভিউ মানে কি? এই অ্যাক্টিভিটিটা ও সেট হয়ে থাকবে, এই পেজটা, এই পেজটাকে ওকে আমি 5 সেকেন্ড সেট করে রাখবো। রাখার পর আমি ইনটেন্ট দিয়ে আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে যাবো, এবং তখন আমি ওকে বলে দেবো তুমি শেষে দাও, মানে তুমি আরেকটা নিয়ে যাও। 5 সেকেন্ড বসে থাকবে, তারপর করবে। আমি বসানোর পর বা ওয়েট করানোর কোড না লিখলে কিন্তু বসতে হবে, বুঝলেন? সাথে সাথে কিন্তু বুঝতেই পারতাম না যে এই পেজ আসছে। আমি এখানে ইনটেন্ট দিয়ে আর পেজে কোড লিখে আমি বুঝতেই পারবো না যে কখনো এই পেজ আসছে, এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে যাবে। ওকে আমি 5 সেকেন্ড ওয়েট করাবো। ওয়েটটাই করতে হবে আলাদা করে থ্রেডে, মানে এই ইনভাইট থ্রেডে ওয়েটিং এর কাজ হয় না, কারণ তখন ওরা অ্যান্ড্রয়েড থেকে একটা এক্সপ্রেশন দিবে যে তুমি কেন তোমার এই ওয়েটিং এর কাজটা ইনভাইট এই কাজটা, তাহলে ইউজারকে তুমি ইচ্ছা করে বসে রাখবে বা ইউজারকে তুমি বিরক্ত করতেছো। এটার জন্য আমি আলাদা থ্রেড করবো। আর থ্রেডটার জায়গায় আমি এখানে অ্যাসিনট্যাক্স ইউজ করবো, হ্যাঁ, অ্যান্ড্রয়েডের জন্য। আমি একটা ক্লাস নিব, এটার ভেতরেই নাম দিলাম ওয়েট টাস্ক, আমার বানানো এটা, হ্যাঁ। এক্সটেন্ড করব অ্যাসিং টাস্ক। আচ্ছা, পরে বুঝাচ্ছি, আমি লিখে নিই আগে যে কি লিখতেছি এটা। আচ্ছা, আমি একটা ক্লাস লিখলাম, ক্লাস নাম হচ্ছে ওয়েট টাস্ক, আমি নাম দিয়েছি এটা হচ্ছে এস2 পারপাস অ্যাসিং টাস্ক। হ্যাঁ, এটা আপনারা বুঝতেছেন না যে এটা কি লিখছে না? এতটুকু না লিখলে তো বুঝতেন যে আমি একটা ক্লাস আছে যেটা কিনা টিকেটের মধ্যে এক্সটেন্ড করছি এটা। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের দেওয়া একটা ক্লাস যেটাকে আমি ওর সুপার ক্লাস হিসেবে ইউজ করছি। আচ্ছা, এটাকে আমি আসতে পরে এই অ্যাসিং টাস্কের তিনটা মেথড আছে। এই অ্যাক্টিভিটিতে অন ক্রিয়েট, অন রিভিউ ছিল, ওর কিছু মেথড আছে। তো অন ক্রিয়েট এক্সিকিউট, ডু ইন ব্যাকগ্রাউন্ড, অন পোস্ট এক্সিকিউট। হ্যাঁ, তো এই অন ক্রিয়েট এক্সিকিউটটা মানে হচ্ছে সেটটা শুরু হওয়ার আগে আমি কি করব, যে ঘটনাটা ঘটা শুরু করবে, আমি যেটা ঘটাবো আমি কি 5 সেকেন্ড আমি ওয়েট করাবো। 5 সেকেন্ড ওয়েট করানোর আগে আমি কি করব, সেই কোডটা আমি এখানে লিখবো। ধরেন আমি একটা লোডিং বার দেখা যাচ্ছে, লোডিং বারটাকে আমি এখানে শো করবো। ডু ইন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে মেইন মেথড। ব্যাকগ্রাউন্ডে কোন কাজটা করবে, ব্যাকগ্রাউন্ডেও 5 সেকেন্ড ওয়েট করবে। এই ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে গেলে পোস্টের দিকে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি কি করবো, এটা আমি পোস্টে লিখবো। এখানে আমি কি করবো, ওই লোডিং, হ্যাঁ, লোডিং বারটা বন্ধ করে দিয়ে আরেক পেজে নিয়ে যাবো। তারপরে কি আমাকেও ঘটনা বাই ঘটনা আলাদা আলাদা মেথডে ভাগ করে দিচ্ছে, আমাকে চেক করতে হচ্ছে না বারবার কখন ঘটনাটা শেষ হইল,
কতক্ষণ বাকি কিছু দেখা দরকার নেই। ও ব্যাকগ্রাউন্ডে আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করি, ডিরেক্টলি ডাউনলোড করার কাজ হোক, কাউকে একটা এসএমএস পাঠানোর কাজ হোক, যে কোনো কাজ হোক না কেন সবকিছু ব্যাকগ্রাউন্ডে করবে। এই ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে গেলে একমাত্র এটা করা হবে, তার আগে হবে না। কম্পোজটা তার মানে কি যে আমাকে চেক করা লাগবে না, ও অটোমেটিক্যালি এই ব্যাকগ্রাউন্ডের কাজ ঘটনাটা ঘটে যাওয়ার সাথে সাথে আমাকে এই মেথডে নিয়ে যাবে অটোমেটিক। তো আমাকে আর ম্যানুয়ালি চেক করতে হচ্ছে না। আমি জানি যে যখন এই পোস্ট এক্সিকিউটে গেছি তার মানে হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ডের কাজটা করা শেষ। হ্যাঁ, আর পোস্ট হচ্ছে তার আগে, কাজ শুরু করার আগে তো এই পুরো মেথডটার মধ্যে আমি কিন্তু আলাদা আলাদা ভাগে ভাগ করে লিখে দিতে পারি। এই অ্যাসিং কাজটা অনেক কাজে লাগবে আর যখন আইসি অ্যাডভান্সের কাজ করবে। এখন আমি আপাতত স্প্যাশ স্ক্রিন বানাই দেখাচ্ছি যেখানে কি হয়। ধরেন আমি একটা প্রোগ্রেস বার নিই। প্রোগ্রেস বার কি? প্রোগ্রেস বার হচ্ছে ডাউনলোডের প্রোগ্রেস দেখে না, পার্সেন্ট তো অ্যান্ড্রয়েডের একটা প্রোগ্রেস বার আছে যেটা ডায়ালগ হিসেবে দেখায়, ওটা হচ্ছে প্রোগ্রেস বার। প্রোগ্রেস ডায়ালগ পরে দেখেন, ওয়েটিংটা দেখেন। আচ্ছা আচ্ছা এখন বলি এগুলা কি? এগুলো আমি সব ভয়েড লিখছি। ভয়েড মানে হচ্ছে কি যে আমি যখন এখান থেকে ওয়ান ক্রিয়েটে কিন্তু আমি এই ক্লাসটাকে ইউজ করবো, কিন্তু ক্লাসটাকে ইউজ করে নিয়ে কথা ক্লাস কোনো জায়গায় ক্লাস ইউজ না হলে কিন্তু এখানে একটা ফ্যাকাশে কালার হয়ে থাকে, আগে বলছি না। এই ক্লাসটা আমি জাস্ট ডিক্লেয়ার করে কোথাও ইউজ করে নিই। যখন আমি এখানে ইউজ করবো তখন আমি একটু বলে দিতে পারবো তুমি কি কি ডাটা নিয়ে কাজ করবে। তোমার ভিতরে কাজ করার জন্য তোমার ডাটা কি কি থাকতে পারে। একটা ইউআরএল থাকতে পারে যে ইউআরএল থেকে ডাউনলোড করবো, তারপর হচ্ছে ইমেজ ফাইল থাকতে পারে যে ডাউনলোড করার পর সেটাকে আমি কি কি ফাইলে কনভার্ট করবো, এই জন্য হচ্ছে ফ্যাক্ট থাকতে পারে। তো ওকে আমি আসলে এখানে বলে দিব। আপাতত আমি কিছুই করতে চাই, সব ভয়েড করে দিচ্ছি। যদি আমি ইউআরএল নিয়ে কাজ করি তাহলে আমি এখানে একটা ইউআরএল দিব, স্ট্রিং দিব, এখানে একটা জেপিজি ফাইল বা ইমেজ ফাইল দিব, ড্রাইভার ফাইল দিব। আপাতত আমি কিছুই নিয়ে কাজ করতে চাই না, ভয়েড দিই। যদি আমি এক্সট্রা আরো কাজ করবো তখন সেটা হয়তো আমি দেখা দিতে পারবো। আপাতত অ্যাসিনক্রাস কাজটা ছিলেন যার জন্য এখানে না যায়, কিন্তু এগুলোরও অনেক মিনিং আছে। যখন আমি আস্তে আস্তে ইউজ করবো তখন দেখবেন। আপাতত ডু ইন ব্যাকগ্রাউন্ড ওয়েট, হ্যাঁ 5 সেকেন্ড। এটা মিলি সেকেন্ড দেখেন, এটা বলতেছে যে আমি এখানে জিনিসটাকে মিলি সেকেন্ডে দিব। মিলি সেকেন্ড মানে কি 5000, 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড। তো আমি এখানে ওয়েট দিব 5000 মানে 5 সেকেন্ড। ওকে আমি ওয়েট করতে বলবো দিছি, কিন্তু আমাকে এরর বলতেছে কারণ হচ্ছে এটা এক্সেপশন হ্যান্ডেল করতে হয়, সরাসরি লেখা যায় না, টাইপের ভিতরে লিখতে হয়। অল্টো এন্টার দিলাম, সারাউন্ড উইথ ট্রাই ক্যাচ। ওকে আমি তারমানে কি ডু ইন ব্যাকগ্রাউন্ডে ওকে আমি 5 সেকেন্ড ওয়েট করতে বলে দিলাম। আর পোস্ট এক্সিকিউটে আমি ওকে ইন্টেন্ট দিয়ে আরেক পেজে নিয়ে যাব। ট্রাই ক্যাচটা কি? এক্সেপশন হ্যান্ডলিং। আচ্ছা ট্রাই ক্যাচ হচ্ছে এটা যাওয়ার আরেকটা ফিচার বলবো বা কম্পোনেন্ট বলবো, যে যখন আপনি একটা ঘটনা একটা কাজ করবেন সেই কাজটা আপনি জানেন যে যে কোনো সময় একটা ভুল হইতে পারে। ও আমার হাতে নাই ভুলটা, হয়তো যেখান থেকে আমি ডাউনলোড করতেছি সেখানে বা এখানে আমি সিগনেচারটা বলতেছিলাম। তো অন্যান্য ঘটনা আমি যদি এখানে না আসি, এই ওয়েটে না আসি, আমি ডাউনলোডিংয়েও যাই, হতে পারে ইন্টারনেট নাই, তাই না? যখন ডাউনলোড করবো ইন্টারনেট নাই, কিংবা যে ইউআরএল এ যাচ্ছি সেই ইউআরএলটা ঠিকমতো রেসপন্স দিচ্ছে না, কিংবা আমি ওকে সার্ভার রেসপন্স টাইম অনেক বেশি, যে কোনো কারণে ডাউনলোডটা আমার নাও হইতে পারে। হ্যাঁ, তো এখন আমি এখানে ধরেন টাইকেস লিখলাম না, সরাসরি ডাউনলোড লিখলাম, ইমেজ ডাউনলোড হলো, তারপর আমি জেপিজি বা ইমেজ ফাইলটা নিয়ে সব কাজ করলাম, কিন্তু ও যদি কোনো কারণে ফেল করে ডাউনলোড হইতে, তখন তো আমি জেপিজি ফাইলটাই পাবো না।
তখন কি হবে, আমি জেপিজি ফাইল নিয়ে পরবর্তীতে যত ঘটনাই ঘটাই না কেন সেটা তো ব্ল্যাঙ্কই থাকবে, সেটা তো ভুলই হবে কারণ আমি ফাইলটা পাইনি। তো ট্রাই কেসটা দিয়ে করতে হয় কি, যে আমি পাইলাম কি পাইলাম না, তো সে আসলে সাকসেসফুলি করতে পারলো কিনা সেটার উপর একটা রেজাল্ট আমাকে দেয়। ট্রাই এর ভিতরে লিখে কি যে যখন আমি দেখবো ট্রাই, তুমি ট্রাই করো 5 সেকেন্ড ওয়েট করো, বা আমি যদি ডাউনলোডের কথা বলতাম তাহলে তুমি ট্রাই করো ডাউনলোড করো, যদি ডাউনলোড করতে সাকসেসফুল হও তাহলে তুমি এক ধরনের ঘটনা ঘটাবা, আর যদি না হোক তাহলে তুমি সে কেন হলো না সেই স্টেপটাকে ক্যাচ করো, কোন কারণে হলো না কারণটাকে ক্যাচ করো। তারপরে যখন ইন্টারাপ্ট এক্সেপশন, সেটা মানে যে ধরনের 5 সেকেন্ড ওয়েট করতে বলবো, 5 সেকেন্ড শেষ হওয়ার আগে ব্যাকগ্রাউন্ড থেকে বের হয়ে আসবে, কারণ ইন্টারাপ্ট হলো না ওটা, তো তখন একটা এক্সেপশন দিবে। এটাই মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন কোনো একটা ঘটনা সাকসেসফুল হই কি না হই সেটা আমার কোডিং এর উপর ডিপেন্ড না করে, তখনকার পরিস্থিতির উপর ডিপেন্ড করে, তখন সেটাকে আমি চাইলে হ্যান্ডেল করতে পারি। হ্যাঁ, যদি ভুল হয় তাহলে আমি এই ধরনের কাজ করাবো, যদি ভুল না হয় তাহলে আমি এই ধরনের কাজ করাবো। তো এই জন্য ট্রাই কেসটা ইউজ করা হয়, এক্সেপশন হ্যান্ডলিং বলে এটাকে। এক্সেপশন যদি হয় সেটাকে কিভাবে হ্যান্ডেল করতেছি। তো আমি কিন্তু ট্রাই কেসের মাধ্যমে 5 সেকেন্ড ওয়েট করতে হলো, কারণ যে কোনো কারণে যে কোনো উপায়ে সেটা ফলো চলে আসতে পারে মাঝখানে, 5 সেকেন্ডের মাঝখানে অনেকভাবে ইন্টারাপ্ট দিতে পারে। ইন্টারাপ্ট হইলে যেন আমি একটা হ্যান্ডেল করতে পারি, কোনোভাবে আমি আমার প্ল্যানিং এর উপর এমন হতে পারে ইন্টারাপ্ট হইলে আমি আরেকজনের কাজ করবো, আরেকজনের ঘটনা ঘটাবো, সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। এটাই নাম দিলাম একটা। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি এই ডুইন ব্যাকগ্রাউন্ডের কাজগুলো শেষ হয়ে গেলে 5 সেকেন্ড ওয়েট করার পরে আমি অন পোস্ট এক্সিকিউটিভ বলে দিচ্ছি যে তুমি পরের পেজে যাও। আর প্রি এক্সিকিউটিভ আমি টোস্টে আপাতত দেই যে আমার অ্যাসিনটাস ক্লাসটা লেখা শেষ। তো আমি এখন লেআউটে যাই একটু। ইমেজ ভিউ নিয়ে যে ইমেজ দিব সেটাই আসবে। তো এই পেজটা এসে তারপর চলে যাবে। আচ্ছা, আমি রান করলাম। কিন্তু আমি দেখেন এখানে একটা ক্লাস, হ্যাঁ এখানে আমি একটা ক্লাস নিয়েছি, যে ক্লাসকে আমি বলছি তুমি 5 সেকেন্ড ওয়েট করবা ব্যাকগ্রাউন্ডে। ওয়েট শুরু হওয়ার আগে তুমি ইউজারকে একটা মেসেজ দিবা যে ওয়েটিং, আর ওয়েটিং শেষ হয়ে গেলে তুমি পরের পেজে নিয়ে যাবে। এটাকে
কল করে কিভাবে আপনি ক্লাস বানায় রাখছে ওকে কল করবো এইভাবে দেখেন নিউ ওয়েট টাস্ক ডট এক্সিকিউট এটাই অর্থাৎ আমি একটা নিউ ক্লাস দিলাম ওকে আমি এক্সিকিউট করে দিলাম এক্সিকিউট মানে হচ্ছে তুমি এই ঘটনাটা ঘটাও এক্সিকিউট হবে আর একটা ফ্যাক্ট হচ্ছে যে একটা কমন ক্লাসে একটা অ্যাসিনটাস ক্লাস এট এ টাইম একবারই চলতে পারে এটা একটু মাথায় রাখবেন কি বলছি বুঝতে পারছেন একবারই একটা অ্যাক্টিভিটিতে একবারই কাজ করবে একটা অ্যাক্টিভিটিতে আংশিক হচ্ছে হ্যাঁ যে একটা অ্যাক্টিভিটিতে একটা অ্যাসিনটাস ক্লাস একবারই কাজ করবে বাট সেটা এট এ টাইম আমি এটা একবার করে দিতে পারবো মানে ওই 5 সেকেন্ডে ওই ওই একটা একটা অ্যাসিনটাস ক্লাস করতে পারবো মানে আমি যদি এখন আরেকটা অ্যাসিনটাস কল করি সেটা অবশ্যই 5 সেকেন্ড পরে করতে হবে তার আগে পারবো যে একই ক্লাসের অবজেক্ট এট এ টাইম একবার ক্রিয়েট করা যাবে ঠিক আছে একই ক্লাস অবজেক্ট আমি এট এ টাইম দুইবার ক্রিয়েট করতে পারবো না ওটা শেষ না হওয়া পর্যন্ত হ্যাঁ টেক্সটের কেসে আচ্ছা ওইটা কাজ করবে না ওইটা করতে হলে আমাকে থ্রেডই করতে হবে তো স্লিপ দিলাম স্লিপ একই কাজ 5 সেকেন্ড ওয়েটই করবে এটা হচ্ছে আমি এটা স্প্ল্যাশ স্ক্রিন বানাইলাম আর এখন আমি চাইলে আমার যে কোনো অ্যাপ্লিকেশনে একটা প্রথমে একটা লোগো দেখে একটা দেওয়া কিন্তু একটা ভুল আছে না মনে হচ্ছে কি ভুল এখন
কখনো আমার পারফেক্টলি আরেকটা কোডের স্প্ল্যাশ স্ক্রিনের মতো কাজ করবে না, একটা জায়গায় ভুল ফাংশন করবে। কি জিনিস বুঝতে পারছেন এখনো? এটা হচ্ছে আমি ব্যাক বাটন চাপি, আগে নিয়ে যাবে আমার, এটা থাকার কথা না, তাই না? স্প্ল্যাশ স্ক্রিনে কোনো একটা থাকে, কোনো একটা গেম চালু করে ব্যাক করে এটা কিন্তু চলে যায়, আর কখনোই দেখে না। যখন পুরোপুরি বের হয়ে আবার ঢুকি তখন এটা আবার দেখে, ব্যাক করলে কিন্তু থাকে না। এটার জন্য আমাকে একটা আইডিয়া কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের আপনাদেরকে কিছুদিন আগে ক্লাসে দেখাইছিলাম, সেটা হচ্ছে যে লাইফ সাইকেল। লাইফ সাইকেলের একটা কাজ করতে হবে, মানে লাইফ সাইকেলের একটা আইডিয়া কাজে লাগাইতে হবে। সেটা কি হতে পারে বলুন তো? অনেকগুলো স্টেপ বলছিলাম, অন ক্রিয়েট, অন রিজিউম, অন স্টার্ট, অন পজ। অন পজ কি করতে হবে? বলুন কি যে তার মানে কি আমাকে অন পজ ধরতে হবে, এটা কখন পজ মোডে যায়। অন পজ যখন যাবে তখন ও আমাকে আমার এই অ্যাক্টিভিটিটাকে তখন একেবারে মেমোরি থেকে মুছে দিতে হবে, যাতে আর কখনোই মেমোরিতে না থাকে। তো অবশ্যই এটা অন পজে, তার আগে না, কারণ তারক্ষণ তো আমি দেখতেই থাকবো। এটা দেখা অবস্থায় তো আমার এটাকে ডিসপ্লে করে দেওয়া দরকার নাই। যখন ও পজ স্টেটে চলে যাবে, যখন ও আমার চোখের বাইরে চলে যাবে, আমার ইউজারের চোখের সামনে থেকে চলে যাবে, তখন আমি এটাকে মুছে দিব, যাতে ও পরবর্তীতে ফিরে আসতে না পারে। এটার জন্য যেটা হয় যে আমি এখানে অন পজ কল করবো, ঠিক আছে? অ্যাক্টিভিটির একটা মেথড আছে ফিনিশ, ছোট একটা মেথড। ফিনিশ মেথড দিয়ে করে কি উপরে অ্যাক্টিভিটি ফিনিশ করবে, মানে এক ফিনিশ দিয়ে কাজ হয়ে যায়। এটা আমার কোনো বানানোর মেথড না, এটা হচ্ছে অ্যাক্টিভিটির একটা বিল্ট-ইন মেথড। ফিনিশ যেখানে আমি ফিনিশ কল দিব, সেখানে ওই মুহূর্তে ওই জায়গা থেকে অ্যাক্টিভিটিটা সমস্ত দিয়ে ডিসপ্লে হয়ে যায়, না থাকে না। তবে অন পজে ফিনিশ দিই, অন পজে ফিনিশ দিয়ে আমার হচ্ছে যে আমি যখনই এই পেজ থেকে আর পেজ যাবে বা যখন আমি যাই করে নেব, এটা সেকেন্ড বার আমার সামনে আসবে। এটাই হচ্ছে। এখন আপনাদেরকে আমার এই অ্যাসিংটাসকে এই ঘটনাটা দেখানোর একটা কারণ আছে, যে এই 5 সেকেন্ড ওয়েট করা এত বড় কাজ আমি কেন করবো? 5 সেকেন্ডে যে কোনোভাবে ওয়েট করানো যায়, থ্রেড দিয়ে হোক বা আলাদা স্লিপ মোড হোক, অনেকভাবেই করানো যায়। আমি জানি আর অনেক ছোট ছোট আর অনেক উপায় আছে। এটার কাজটা হচ্ছে কি, যে যখন আপনার নিউজ অ্যাপ সামান্য ইউজ করার না, স্প্ল্যাশ স্ক্রিন অনেকক্ষণ লোড হয় না, তারপর লেটেস্ট নিউজগুলো নিয়ে তারপর পেজটা কিন্তু দেখায়। তো ওরা করে কি, স্প্ল্যাশ স্ক্রিনে সব ডাউনলোড করে, নেটে যত নিউজ আছে, লেটেস্ট যত ঘটনা আছে বা যত ছবি আছে সব ডাউনলোড করে। তখন হয় কি যে প্রথম আলো একটা বেশিরভাগ এই কাজটা করে, প্রথম আলো লোগো আছে ওটাই থাকে অনেক, পরে সব শেষ হয়ে গেলে তারপরে পেজে যায় একদম আজকের ঘটনাগুলো দেখা, নিউজগুলো দেখা। তো থ্রেডের এই অ্যাসিস্ট্যান্ট কাজটা কি, আপনি চাইলে আপনার পুরো অ্যাপ্লিকেশনে পরবর্তী দেখানোর জন্য যত ডাটা দরকার নেট থেকে ডাউনলোড করা, সব এই পেজে ডাউনলোড করে নিতে পারবেন। এই পেজে এই দুই ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করে সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনি পরের পেজে নিয়ে যে যা যা হয়েছে এতক্ষণ ডাউনলোড সব আলাদা আলাদা পেজে বিভিন্নভাবে দেখাতে হবে। এটা সুবিধা হচ্ছে যে ইউজারকে আপনি জাস্ট একবারই ওয়েট করাবেন, একবার ওয়েট করে এরপর পুরো অ্যাপ্লিকেশনে যত পেজ হোক, কোনো পেজে আপনাকে আর নেটওয়ার্ক নেওয়ার চিন্তা করতে হচ্ছে না, তখন বাকি পেজ সবকিছু ফাস্টার হয়। এটা ছাড়াও আপনি এখানে যদি কিছু না করেন, তাহলে পরের পেজে যাবেন, প্রতি পেজে পেজে ডাউনলোড করতে হবে, প্রতিটা রিকোয়েস্টে প্রতিটা বাটন ক্লিকে নতুন নিউজ আনতে হবে, নতুন ছবি আনতে হবে। কিন্তু না করার চাইলে আপনার বুদ্ধি কাটায় এখানেই সব দেখাতে পারেন। এখানে যদি সব সাকসেসফুল হয় তাহলে একমাত্র পরের পেজে গিয়ে যা যা হয়েছে পুরো অ্যাপ্লিকেশনটা স্মুথ, তখন ক্লিক করবে দেখানো, ক্লিক করবে দেখানো। আর যদি এখানে ফেল হয়, এখানে বলে দিবেন যে তোমার ইন্টারনেট কানেকশন নাই, বা তুমি ভালো কানেকশন নিয়ে তারপর একটু চালাও।
এই একদিকে সুবিধা হয় যে হ্যাঁ ইউজারকে পরবর্তীতে আর কোনো কষ্ট দিলাম না, জায়গায় জায়গায় তাকে ওয়েট করালাম। এইটার তখন হয় কি যে তখন চেঞ্জ হয়েছে, এখানে ডাউনলোডের তথ্য লিখতে হবে। তো ওইটাই আর কি, যে আপাতত এইটুকু দেখেন, কারণ হচ্ছে যে ইন্টারনেট নিয়ে আরো বেশ কিছু কথাবার্তা এর আগে আছে, যেটা চলে আসবে। এটি বুঝছেন সবাই? হ্যাঁ করতেছি। আমি যা করছি একটা থ্রেডিং কাজ করছি আজকে, হ্যাঁ, থ্রেডিং, বাট সেটা অ্যান্ড্রয়েডের ভাষায়, জাভার ভাষায় না। জাভাতে যদি অ্যান্ড্রয়েড না থাকতো, শুধু জাভার এসডিকে দিয়ে আপনি অ্যাসিনট্যাক্স লিখতে পারতেন না। এখানে অ্যাসিনট্যাক্স বলতে কোনো ক্লাস নাই, এটা অ্যান্ড্রয়েডের বানানো। আচ্ছা, এখন আমি অ্যাসিনট্যাক্স ইউজ করতে চাই স্প্ল্যাশ স্ক্রিন বানানোর জন্য, যে স্ক্রিনটা 5 সেকেন্ড আমার চোখে সময় থাকে প্রথমেই, তারপরের স্ক্রিনে ও অটোমেটিক চলে যাবে আমার কোনো ইউজারের ক্লিক ছাড়াই, অটোমেটিক। তো এটার জন্য যেটা হয়, আমি অ্যাসিনট্যাক্স ক্লাস ইউজ করছি, যেটাতে কিনা আমি অন প্রি এক্সিকিউটেড, মানে ঘটনাটা ওয়েটিং এর কাজ শুরু হওয়ার আগেই আমি একটা ক্লোজ করে দেখাচ্ছি যে ওয়েট করতেছি। এখানে চাইলে আমি একটা প্রোগ্রেস বারও দেখাইতে পারতাম, একটা ডায়ালগ দেখাইতে পারতাম, দেখাইতে পারতাম। এরপর আমি ডুইং ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ডে ওকে 5 সেকেন্ড ওয়েট করেছি আরেকটা থ্রেড। এটা পিছনে কারণ হচ্ছে যে আমি এটাকে সরাসরি এই ট্রাইব কোডটা সরাসরি এখানে লিখতে পারতাম না। সরাসরি যদি নন ক্রিয়েট লিখতাম তাহলে আমাকে একটা ক্র্যাশ করে আমাকে রিপোর্ট দিতে হবে, তুমি ইউজারকে ইউআই থ্রেডের মধ্যে ওয়েট করেছো, যেটা তোমার ঠিক হয় না। তোমাকে এটা আলাদা করে থ্রেডিং এ করতে হবে। তো এই থ্রেডিংটা করার জন্য আমি লিখতে 5 সেকেন্ড যখন ওয়েটিং শেষ হয়ে গেছে, তখন আমি ওকে বলে দিচ্ছি তুমি পরের পেজে যাও, এবং ওকে এটা বলেছি তুমি যখন পরের পেজে চলে যাবা তখন তোমার যখন অন পজ একটা স্টেট আসবে, তখন তুমি ফিনিশ হয়ে যাবে, তুমি আর থাকবে না। এবং এই পুরো ঘটনার পরে ওকে আমি অন ক্রিয়েটে এক্সিকিউট, মানে এই ঘটনাগুলো ঘুরতে বলে দিচ্ছি এখানে। এক্সিকিউট কল না করলে ওখানে এই কাজটা এক্সিকিউট হয়ে যাবে, জাস্ট ক্রিয়েট হয়ে থাকে, ফাংশন করতো না, কাজ করতো না। তো ওকে পুরো কাজটা করানোর জন্য আমি এটা করা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন চাইলে আপনার এই যে অ্যাক্টিভিটিটা এটাকে আপনি যেভাবে খুশি সেভাবে ডিজাইন করেন, যে যত সুন্দর করতে পারেন, বা আপনার সিমের উপর ডিপেন্ড থাকুন, সেটা ওইভাবে দেখান, কিছু দেখা চলে যাবে। আজকে নতুন আরেকটা ভিউ দেখি আমরা, সেটা হচ্ছে ওয়েব ভিউ। ওয়েব ভিউ নাম শুনতে পারবো? আমরা যে টেক্সট ভিউ, ইমেজ ভিউ নিছি, ওয়েব ভিউ ঠিক একই রকম একটা ভিউ, বাট ওটা সুবিধা হচ্ছে ওটা ওয়েবসাইট দেখায়। অর্থাৎ আমি ইমেজ ভিউর জায়গায় সোর্স দিয়ে দিচ্ছি আমার ড্রয়াবলের মধ্যে একটা ইমেজকে, ও সেই ইমেজটাকে আমার পেজে দেখায়। আমি চাইলে ইমেজ ভিউ জায়গাটা ওয়েব ভিউ দিতে পারি, ইউআরএল দিতে পারি, ও আমার পেজে ওই জায়গাটা ওই ওয়েবসাইটে লোড করে দেখাবে। কারণ অনেকে করে কি যে নিজেদের কাজ কমানোর জন্য ওয়েবসাইট বানায় ছোটখাটো, সেই ওয়েবসাইটটাকে নিজের একটা ওয়েব ভিউ লোড দেবে, বলে যে আমি অ্যাপস বানাইছি। ওটা কিন্তু একটা সুবিধাজনক একটা উপায়, যে অনেকেই কাজটা করে যে পুরো অ্যাপ্লিকেশন কিছুই থাকে না, একটা ওয়েব ভিউ থাকে, একটা ওয়েব ভিউ থাকে আর বাকি সবকিছু ওয়েবসাইট। তো ওরা এতটা লাইভ ভাবে বানায় কাজটা, জিনিসটা দেখতে একটা অ্যাপ্লিকেশনের মতোই লাগে। এটা হচ্ছে যারা অ্যান্ড্রয়েডের উপর দক্ষতা কম, এতদিন ধরে ওয়েব ডিজাইন করছে, খুব ভালো অ্যাপ্লিকেশন বানাতে পারে বা ওয়েবসাইট বানাতে পারে, তারাই কাজটা করে এখনো, যে পুরো সবকিছুকে একটা ওয়েবসাইটে বানায়, মানে সেটাকে ও ওয়েব ভিউতে লোড দেবে। এটা একটা সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। সুবিধা হচ্ছে যে অ্যান্ড্রয়েড আইফোনের জন্য আলাদা করে বানাইতে হয় না, একটা ওয়েবসাইটই বানায়। দুইটাতে, আইফোন আর অ্যান্ড্রয়েড দুটোতে ওয়েব ভিউ বলতে একটা কথা হচ্ছে, সেই ওয়েব ভিউতে লোড দিলে সবকিছুর জন্য একটা অ্যাপ্লিকেশনে কাজ করে।
এটা সুবিধা। অসুবিধা হচ্ছে যে ডিভাইসের নেটিভ ফিচারগুলো ইউজ করা যায় না, ক্যামেরা যদি চাই ইউজ করতে পারবো না ওয়েবসাইট থেকে। তারপর হচ্ছে যে আরও একটু জিপিএস থাকতে পারে, এই স্মার্টফোনের ফিচারগুলো কম ইউজ কমে যেত। ওয়েবটা মাঝে মাঝে অনেক কিছুতেই কাজে লাগে। যেমন আমি ধরেন একটা অ্যাপ্লিকেশন বানালাম, যে অ্যাপ্লিকেশনে আমার প্রোফাইলও দেখাবে, আমার প্রোফাইলে আমার নাম থাকতে পারে, আমার ডেসক্রিপশন থাকবে, আমার অনেক একটা পেজ অনেক সুন্দর ডিজাইন হবে, ছবি টবি থাকবে। এটা কিন্তু এই এক্সএমএল লেআউটের চেয়ে একটা ওয়েবসাইটের ডিজাইন করা ইজি। যারা ওয়েবে কাজ করছে তারা কিন্তু বুঝবেন যে আমি এখানে প্রতিটার জন্য আলাদা আলাদা টেক্সট ভিউ নিবো, ফাইন্ড ভিউ আইডি করবো, তারপর সেট টেক্সট দিয়ে করার চাইতে আমি যদি একটা ওয়েবসাইট ডিজাইন করি সেটা আমাদের ইজি। এই ছোটখাটো লেআউট ভিত্তিক যে ডিজাইনিং এর কাজগুলো নরমালি সেগুলোকে ওয়েব ভিউ বা একটা এইচটিএমএল করা পেজ করা হয়। সেই পেজটাকে একটা ওয়েব ভিউতে লোড দিয়ে দিলে যেটা হয় কি যে ওই পেজগুলোর ঝামেলাগুলো থেকে বাঁচা যায়, মানে অনেক ইয়ে থেকে। তো ওই ভিউ নিয়ে একটু কাজ করি আজকে। আমরা একটা ওয়েবসাইট লোড দিয়ে দেখি যে আমার পেজে ওয়েবসাইট লোড দিলে কেমন দেখা আসে। এটা ওয়েব ভিউ নিলাম, এটা আইডি নিলাম। সরি, এটা তো আমি এই পেজে নিব না, স্প্ল্যাশে নিব না তাহলে। নতুন আরেকটা অ্যাক্টিভিটি নিলাম, ওয়েব অ্যাক্টিভিটি। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আগে আমি তো ওয়েব ভিউ নিছি, এখন আমি ওয়েব ভিউতে কাজ শুরু করবো না। অ্যান্ড্রয়েডে ইউজারদেরকে তাদের সিকিউরিটি নিয়ে অনেক বেশি টেনশন করতে হয়, এবং সেটা যেমন যতটা ইউজারও টেনশন করে যে কখন না যেটা আমার কোন পার্সোনাল ব্যাপারগুলো ফাঁস হয়ে যায়, ঠিক এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য, কভার দেওয়ার জন্য যারা ডেভেলপার তারাও যথেষ্ট টেনশন করে। মেনলি যেটা করে হচ্ছে যারা গুগলের ডেভেলপার তারাই বেশি করে, যে কোনোভাবে যেন ইউজারকে আমি সিকিউর থেকে দূরে সরাই দিতে না পারি। এর জন্য যেটা হয়, আমরা যখন অ্যাপ্লিকেশন ডাউনলোড করি প্লে স্টোর থেকে, ইনস্টল করার আগে আমাকে একটা লিস্ট দেখায় না, পারমিশন। এটা কি সবাই খেয়াল করছে? আমি দেখাতে পারি না, অটো মার্শমেলো দেখাবে না। আচ্ছা, ইনস্টল বাটন ক্লিক করলে একটা লিস্ট আসে, ডায়লগ আসে, সেখানে দেখায় যে আমার কারেন্ট লোকেশন অ্যাক্সেস করতে পারবে, ও আমার ফোন বুকের ফোন কন্ট্যাক্টস গুলো রিড করতে পারবে, পারমিশন। হ্যাঁ, পারমিশন লিস্ট আসে। তারপরে হচ্ছে যে ও আমার ইমেল করতে পারবে, কিংবা আমার ফটোস গুলা বা আমার এসডি কার্ডে অ্যাক্সেস করতে পারবে। এই ধরনের এই লিস্টগুলো পড়ার পর আমরা তখন ডিসাইড করি যে আমি কি এই অ্যাপ্লিকেশনটাকে বিশ্বাস করতে পারি কিনা। যদি পারি তখন আমি ওকে দিই, না দিলে ইনস্টল করি না। যদি আমরা কি ওটা পড়েও দেখি না, অনেকে তাকে দেখি আসে ওকে দিয়ে দিই, কিন্তু ওখানে কিন্তু এমন অনেক কিছুই আছে যেটা কিনা আপনার ইয়ের জন্য, মানে প্রাইভেসির জন্য অনেক বিষয় হতে পারে। আমি বিশেষ করে দিয়ে দিই, কারণ না দিলে ইনস্টল করতে পারবো না। কিন্তু এর মধ্যে কিন্তু অনেক সিস্টেম আছে যেটা করলে অনেক স্প্যামিং অ্যাপ্লিকেশন যে কাজটা করে, লুকায় আপনি ইয়েস দিয়ে দিচ্ছেন, তার মানে কি ও অ্যাক্সেস পাই গেছে, আপনার এসডি কার্ডের অ্যাক্সেস পাইছেন, তার মানে কি আপনার এসডি কার্ডের ছবি আছে, তাহলে ওরা সেগুলো দেখতে পারবে। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্টস পাই গেছে, তার মানে কি আপনার ফোন বুকে কারা কারা সেভ করা তাদের নামগুলো পাইতে পারবে, ডাটাগুলো কালেক্ট করে ফেলে আপনার অজান্তে।
ডাটাগুলো কালেক্ট করে তারপর সেটা এমন হতে পারে যে ওরা নিজেরা সেই ডাটা ইউজ করে ইমেল মার্কেটিং করতে পারে, কিংবা তাদেরকে উল্টা ফোন দিতে পারে, কিংবা আরো অনেক পার্সোনাল ইস্যুগুলো নিয়ে আপনার উল্টা আপনার করতে পারে। তো নর্মালি হোয়াটসঅ্যাপ তো ওরা তো অনেক বড় কোম্পানি, ওদেরকে নিয়ে আমাদের টেনশন নাই, কিন্তু আননোন কোনো অ্যাপ্লিকেশন যদি হয় তখন এটা একটা ইস্যু হিসেবে কাজ করতে পারে। চাইলে আপনি বানাইতে পারবেন একটা অ্যাপ্লিকেশন যেটা কিনা বলে দিলেন যে ফটো গ্যালারি, মানুষ ফটো গ্যালারি কিছু নাম ব্যাকগ্রাউন্ডে সে আসলে আপনার পার্সোনাল ইস্যুগুলো তৈরি করতেছে, কারণ সে পারমিশন দিয়ে ইনস্টল করছে জিনিসটা। তো এই পারমিশনটাকে আরো শক্তিশালী করার জন্য যে মার্শমেলো থেকে ওরা সিস্টেম এসে সেটা হচ্ছে পারমিশন মডেল নিয়ে আসছে। তার মানে কি যে আমরা এখন কি করি, অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় পারমিশন দিয়ে চলে যাই, কখন সে আমার সেই পারমিশনটা ইউজ করতেছে, কখন সে আমার নেটটা ঘাটতেছে, কখন সে আমার ফোন বুকটা পড়ছে, সেটা কিন্তু আমরা জানি না। কারণ আমি প্রথমে ওকে বলে দিচ্ছি ও যখন কি তখনই পারবে। মার্শমেলো থেকে করতে কি ওরা ঠিক যখন ওই ঘটনাটা ঘটবে ঠিক তখনই পারমিশনটার জন্য আসে, আগে আসে। ইনস্টল করার সময় কোনো ডায়লগ আসবে না, আমি সরাসরি ইনস্টল করে দেবো। কিন্তু যখনই আমি একটা মাইক্রোফোন ইউজ করবো, যখনই আমি এসডি কার্ড থেকে কোনো একটা ইমেজ নিয়ে আসবো, ও আমাকে ডায়লগটা তখন দিবে তোমার এই অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে এই তোমার এসডি কার্ড অ্যাক্সেস করতে যাচ্ছে, তুমি কি ওকে এই মুহূর্তে দিতে চাও কি চাও না। তার মানে ইউজার আরো জানতে পারলো যে হ্যাঁ আমার কাজটা কখন ঘুরতেছে। তখন হয় কি যে চুরি করতে গেলে ধরতে পারবো যে এখন কি দরকার, আমার এসডি কার্ডের দরকার, আমি ওকে চাচ্ছি না। তো এই পারমিশন নিয়ে বেশ কিছু কাজ আছে যেগুলো মার্শমেলো থেকে আপনার করি অনেক বেশি করি, সেই দিকে আমি মার্শমেলোতে যাচ্ছি না। এখন আমি যে কাজটা করবো সেটা মার্শমেলো আগে সব দিকে ডিভাইসে কাজ করবো। সেটা হচ্ছে আমি যেহেতু একটা ওয়েব ভিউ চালাবো, ওয়েব ভিউতে একটা ওয়েবসাইট লোড হবে, তার মানে কি আমার অ্যাপ্লিকেশনের জন্য একটা ইন্টারনেট কানেকশন লাগবে, তাই না? অর্থাৎ আমি আমার অ্যাপ্লিকেশন থেকে একটা পারমিশন দিতে হবে যে তুমি ইউজারের কাছ থেকে ও আমার অ্যাপ্লিকেশন থেকে ইন্টারনেট পারমিশন ইউজ করতে দেয় কিনা, ইন্টারনেট ইউজ করার পারমিশন দেয় কিনা সেটা আমার আগে ইউজারের কাছ থেকে নিতে হবে। ইউজার যদি একমাত্র ওকে দেয় তাহলে একমাত্র আমার অ্যাপ্লিকেশন থেকে আমি একটা ওয়েবসাইট লোড করতে পারবো, তাছাড়া পারবো না। এটা একটা সিকিউরিটি ইস্যু, কারণ ইন্টারনেট ইউজ করা মানে কি অর্থাৎ ডাটা ইউজ করা, তার এমবি নষ্ট করা, তেমন কি তার একটা টাকা পয়সা চলে আসে। আমি প্যাকেজ কিনলাম আমি ফোন থেকে আমি শুধু ওয়েবসাইট দেখে আবার সেটা আপনার লস হবে। তো এটা অবশ্যই একটা সিকিউরিটি ইস্যু, ইউজারের লাভ ক্ষতি একটা বিষয়। এর জন্য আমাদের যখন কোনো একটা অ্যাপ্লিকেশনে সামান্য পরিমাণ ইন্টারনেটের কাজ থাকে যেটার জন্য আমার কানেকশন দরকার, তখনই আমার ইন্টারনেট পারমিশনটা নিয়ে নিতে হবে যে হ্যাঁ তুমি ইউজারকে আগে বলো তোমার অ্যাপ্লিকেশনে তো ইন্টারনেট ইউজ করবে, তুমি কি চাও কিনা। একমাত্র ওকে বললে আমি ইনস্টল করবো, নাহলে করবো না। তো এটার জন্য যেটা করতে হয় যে পারমিশনের জন্য ম্যানিফেস্ট, ম্যানিফেস্টের ভেতর এই অ্যাপ্লিকেশন ট্যাগের উপরে বা বাইরে, উপরে বলতে বাইরে, হ্যাঁ এটার ভেতরে না, ম্যানিফেস্টের ট্যাগের ভেতরে অ্যাপ্লিকেশনের আগে আমি ব্র্যাকেট দিয়ে লিখবো ইউজেস পারমিশন। দেখছেন অনেকগুলো আছে ইউজেস পারমিশন। এখানে দেখেন অনেকগুলো পারমিশনের লিস্ট আছে, অ্যাক্সেস, চেক ইন, প্রপার্টিজ, লোকেশন, নেটওয়ার্ক স্টেট, ওয়াইফাই স্টেট, ম্যানেজার, অনেক ব্যাটারি স্ট্যাটাস, অনেক কিছু আছে। আমি এখান থেকে ইন্টারনেট পারমিশনটা নিব, ঠিক আছে। জাস্ট এতটুকু আমি প্রথমে নিয়ে নিব। এতটুকু নিয়ে মানেটা হচ্ছে ম্যানিফেস্ট থাকলেই ও অটোমেটিক্যালি ইউজারকে সেই পারমিশনের জন্য একটা ডায়লগ দেখা আমার আগে করতে হবে। আমি যদি এখানে নিয়ে নিই, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার সময় প্লে স্টোর থেকে ডাউনলোড করার সময় অটোমেটিক্যালি ইউজারকে বলবে যে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু ইন্টারনেট পারমিশন চায়, তুমি দিতে চাও কিনা। সো এতটুকু আমার জন্য কাজ। ওয়েব অ্যাক্টিভিটি, নিলাম
আচ্ছা, আমি একটা ওয়েব ভিউ নিছি আমার XML এ। এই ওয়েব অ্যাক্টিভিটিতে সেটাকে ফাইন্ড ভিউ আইডি করে চিনাইছি, কিন্তু আমি এখানে কোন ওয়েবসাইটটা লোড দিব, কোন ওয়েবসাইটটা দেখেন সেটা কিন্তু আমি এখানে বলে দিইনি। লোড ইউআরএল বলতে একটা কথা আছে। ফেসবুকের মোবাইল সাইটের নাম কি? m. আচ্ছা, facebook.com দিয়ে আগে। এটার মানেটা হচ্ছে যে আমি একটা ওয়েব ভিউ নিলাম, সেই ওয়েব ভিউটাকে বলে দিলাম তুমি এই ইউআরএলটা লোড দাও। আমি এখানে স্টেপে স্টেপে কিছু কাজ করবো। আমার প্রথম কাজ কি এটাই না, যে ওয়েবসাইট লোড দাও। তো এখন আমি দেখবো, আগে কি বলে দিই, এখন আমি রান করে একটু ভুল দেখবো, কিছু ভুল হবে, সেই ভুলটা সূত্রে আমি আবার একবার রান দিব, তখন দেখবো আরেকটু ভুল হয়েছে। এইভাবে 3-4টা স্টেপ পর আমি অ্যাকচুয়ালি মানে পারফেক্ট একটা ওয়েব ভিউ লোড দিতে পারবো। এখন থেকে আমার ভুলটা কি হয় এই অবস্থায়, এটা ভার্সন টু ভার্সন করতে পারে নাও করতে পারে, আমি অনেকদিন ধরে রান দিই না, এবার আমি এই অবস্থায় রান করে দেখি যে ভুলটা হয় কিনা, আর একটা ভুল হইতো, ঠিক আছে। আমি লোড করতে বলে দিছি। আমার প্রথম ভুল হবে না, আমি পারমিশন নিয়ে নিছি, তো আমাকে এখানে কোনো রকম ইন্টারনেট নিয়ে আমার কোনো প্রবলেম নাই, পারমিশন নিয়ে আছে। সেকেন্ড কাজ হচ্ছে ওই ভিডিওতে ওই এররটা লোড দেওয়া, আমি লোড দিছি, দেখি এবার কিভাবে সেটা কাজ করে, ফাংশন করে। আপনারা যে কোনো কাজ করার সময় এই প্রতিটা ব্যাপার স্টেপ বাই স্টেপ চিন্তা করবেন। স্টেপ বাই স্টেপ চিন্তা না করলে কি মাঝখানে একটা স্টেপ মিস হয়ে গেলে কিন্তু এটা পুরোটাই কাজ করবে না, তখন হবে কি যে আপনারা খুঁজে পাবেন না যে কি মিস করছেন। মাথায় রাখবেন যখনই আপনি ইন্টারনেট ইউজ করবেন আগে আমি কি করবো, পারমিশন নিয়ে নিই। পারমিশন না নিয়ে আগে যদি লোড ইউআরএল দেন তখন দেখবেন কি ভুলে গেছেন, যে পারমিশন নিতে ভুলে গেছেন, তখন চালানোর পর দেখবেন কি ওয়েবসাইট আসছে না, তো আসে না কেন, পরে অনেকক্ষণ পর মনে করবো আমি পারমিশন নিয়ে নিয়েছি। তো এই যে এটা সেটা করবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা ভুল হয়েছে, ও কিন্তু ডিফল্ট ব্রাউজারটা বের করে ফেলছে আমার অ্যাপ্লিকেশনে বের হয়েছে, ফেসবুক আসছে ঠিকই, বাট ও নিয়ে গেছে তো ক্রোম ব্রাউজার, আমার অ্যাপ্লিকেশনে কিন্তু আর নাই। ব্যাক করি, এটা তো আমার অ্যাপ্লিকেশন, এখানে লোড দেন, ও লোড না দিয়ে হচ্ছে কি যে আরেক ব্রাউজারে নিয়ে ওপেন করেছে, এটা একটা প্রবলেম। শুধু লোড ইউআরএল কাজ করে না, আমাকে আরো কিছু কাজ করতে হয় আমার অ্যাপ্লিকেশনের ভিতরে ওকে রাখার জন্য। কেন আমার এটা জানানো যে আমি লোড দিচ্ছি এখানে ওয়েব ভিউতেই, কিন্তু এখানে লোড না দিয়ে অ্যাপ্লিকেশনে বের হয়ে গিয়ে ওর নিজের ব্রাউজারে নিয়ে লোড দিয়ে দিচ্ছি।
তার মানে এই 2 লাইন কোডে হচ্ছে না, আরো কিছু কোড লিখতে হবে আমার সাথে, সেটা আমার অ্যাপ্লিকেশনে থাকে। দেখি আর কোডগুলো কি, আমি ভুলে গেছি। এর জন্য যেটা করতে হয়, এই লোড ইউআরএল এর মাঝখানে ভিডিওটা তো আমি বুঝতে হ্যাঁ করছি, এখানে আমাকে কিছু কোড লিখতে হবে। কোড ইউআরএল লাগে ওকে আর কিছু কাজ করে আমাকে চিনে নিতে হবে, তুমি এই কাজগুলো করো। ওয়েব সেটিংস, ওয়েব সেটিংস হচ্ছে ওদের একটা ক্লাস। আমি তো ওয়েব সেটিংস ওয়েব সেটিংস হচ্ছে যে ওয়েব ভিউতে যে সেটিংস গুলো থাকে সেটাকে আমি চাইলে আমার মতো কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করার জন্য আমার একটা সেটিংস অবজেক্ট লাগে। এর জন্য আমি ডাব্লিউ লাগে ওয়েব ভিউ গেট সেটিংস করে কি আমার ওর যে সেটিংস গুলো আছে সেটিংস গুলো একটা অবজেক্টে কনভার্ট করে আমাকে রিটার্ন করে। তো এখান থেকে চাইলে আমি কি এখন সেটিংস গুলোকে চেঞ্জ করতে পারি। ও বাই ডিফল্ট এমন কিছু সেটিংস নিয়ে ছিল বা থাকে যেটা কারণে ও লোড ইউআরএল দিলে করে কি আরেক পেজে নিয়ে যায়। তো আমার কাজ হচ্ছে যে আমার এই সেটিংস গুলোকে মডিফাই করে আমার অ্যাপ্লিকেশনে রাখার মতো কিছু অ্যাট্রিবিউট দিতে হবে যাতে থাকে। আমি ওই সেটিংস নিলাম, দেখেন সেটিংস ডট সেট জাভাস্ক্রিপ্ট এনাবলড ট্রু। তার মানে কি এই সেটিংস এর মধ্যে জাভাস্ক্রিপ্ট এমন যদি কোনো ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটে কিছু জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্টে অনেক সময় অনেকভাবে অনেক সিকিউরিটি ইস্যু হিসেবে দেখতে যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অনেক কিছু তো গ্যাদার করে ফেলা যায়। তো আমি চাইলে ওকে ফলস দিয়ে দিতে পারতাম। ফলস দিলে হবে কি ওই ওয়েবসাইটে যত জাভাস্ক্রিপ্ট আছে সেগুলো কাজ করতো না, জাভাস্ক্রিপ্টের কোডগুলো ছাড়া বাকি কোডগুলো দেখা যায়। তো আমরা ওকে ট্রু বলে দিচ্ছি, বাই ডিফল্ট ফলস থাকে। আমি ট্রু বলে দিচ্ছি তার মানে কি যে আমি যে ওয়েবসাইটে লোড দিই না কেন সেটার মধ্যে যদি কোনো জাভাস্ক্রিপ্ট থাকে সেই কোড সেই স্ক্রিপ্টে এনাবল হবে, দেখাবে, কাজ করবে। তো এর জন্য আমি এটাকে ট্রু দিলাম। আরো কিছু আছে। সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট, নিউ ওয়েব ভিউ ক্লায়েন্ট। ওয়েব ভিউ ক্লায়েন্ট একটা জিনিস, এখানে কন্ট্রোল কিউ চাপলে যেটা বলবে যে আমাকে একটা ওয়েব ভিউ ক্লায়েন্ট অ্যাড করতে হবে। ক্লায়েন্টের কাছ থেকে সেটা নিয়ে ডিটেইলসে পরে যাব। ক্লায়েন্টের কাছে হচ্ছে যে আমরা লোডিং বার দেখাই না বা ওই ওয়েবসাইট কত পার্সেন্ট লোড হইলো, কতটুকু বাকি আছে, লোড শেষ হলো কিনা, ওই যে পার্সেন্টেজ গুলো ওগুলা পাওয়ার জন্য ক্লায়েন্ট ইউজ করা হয়। তো আমি একটা নতুন ক্লায়েন্ট নিয়েছি যেটা কিনা ব্ল্যাঙ্ক, আপাতত সেটা কোনো কাজ করিনি, একটা ক্লায়েন্ট দিয়ে দিতে হবে। আমি এখন রান করে দেখি তো আমার ওয়েবসাইট কি দাঁড়ায়। আমি ওয়েব ভিউ চিনেছি,
সেই ওয়েবসাইট থেকে ওয়েব সেটিংসটা গেট করছি, সেখানে জাভাস্ক্রিপ্ট অন করে দিছি, আর একটা ক্লায়েন্ট অ্যাড করছি। ভাই ডিফল্ট মানে ওই যে কোডে চলে যাচ্ছে সেটা বন্ধ করলাম মেবি ক্লায়েন্টটা দিই এখন শুরু হচ্ছে কি করতে দেখি জাভাস্ক্রিপ্ট দিতে হবে না, জাভাস্ক্রিপ্টে অন করব। এই ক্লায়েন্টটা দিয়ে আমি আসলে বাই ডিফল্টলি ওকে আমার ক্লায়েন্টের মধ্যে থাকতে বলতেছি। এখন ইউজার কত দেখি ঠিক আছে। এখন কিন্তু আমার অ্যাপ্লিকেশনের ভিতরে আছে। অর্থাৎ এই ক্লায়েন্টে দিয়ে ও থাকলো। এখন এটা একটা মোবাইল সাইট, যার জন্য একটা মোবাইলের মতো করে দেখাচ্ছে। এমন অনেক ওয়েবসাইট আছে না যেটা মানে মোবাইল সাইটে বানানো হয় নাই, রেসপন্সিভ না, এমন অনেক ওয়েবসাইট আছে না। ওগুলো যদি আমি লোড দিই তাহলে কিন্তু এখানে বিরক্তিকর লাগবে দেখতে, ধরে ধরে স্ক্রল করতে হবে এই পাশে, চাইলে সেটা অফ করে দেওয়া যায়। অফ করতে কি এখন পুরো অ্যাপ্লিকেশনটাকে ছোট করে এক স্ক্রিনে আনা যাবে, তখন আবার দেখতে আরো খারাপ লাগবে। কিন্তু ওটা আসলে পুরোপুরি ডিপেন্ড করবে ওই ডিজাইনারের উপর, ও কিভাবে ডিজাইন করছে। চাইলে আমি বিরক্তি কিছুটা কমাইতে পারি। তারপরে সেটা কতটুকু বড় ওয়েবসাইট, লেখা গেল কত ছোট হয়তো ডিজাইনের উপর ডিপেন্ড করে। এখন আমি যদি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি তুমি কি হয় যাচ্ছে, এখানে একটা ঘটনা ঘটবে। আবার বুঝাবো, আমি একটা মাত্র অ্যাক্টিভিটি লোড করছি এখানে, যে অ্যাক্টিভিটি হলো একটা ওয়েবসাইট আছে, ওয়েব ভিউ আছে। সেখান থেকে আমি যখন একটা বাটনে ক্লিক করি ও কিন্তু অ্যাক্টিভিটিটাতেই থাকে, জাস্ট ওয়েব পেজ চেঞ্জ হয়। আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম, ওয়েব পেজটা চেঞ্জ হলো, অ্যাক্টিভিটি কিন্তু ওটাই আছে। চেঞ্জ হয়ে আরেকটা ওয়েব পেজ আসলো। এখন ব্যাক বাটন থাকলে কি হবে? আমি কি এক্সপেক্ট করব ব্যাক বাটন থাকলে বলুন? আগে হ্যাঁ, কিন্তু আসলে ঘটবে না। আসলে আসলে করতেছে কি করতে পারে, এটা কি একটা বাজে ব্যাপার হয়ে গেল না যে আমি ওয়েবসাইট লোড দিলাম, এক পেজ থেকে পেজে গেলাম, বাট ওটা তো অ্যাক্টিভিটি একটাই। এখানে ব্যাক বাটন চাপলে তো ও আর এটা বুঝতেছে না যে আমি ওয়েবসাইটে, ও তো অ্যাক্টিভিটি থেকে ব্যাক করে দিল আমার। সো এখন এখন এটাকে আমাকে আমার নিজের হাতে হ্যান্ডেল করতে হবে, যে মানে ব্যাপারটা কি হয় বা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারে যে আমি হ্যাঁ 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 আচ্ছা, এটাও করা যায়। এটা করলে যেটা হবে যে ও ওর মতো করে দেখবে যে কখন আমি পেজে গেছি, কোন পেজে আছে, তার আগে কোনো ব্যাক পেজ আছে কিনা, থাকলে আমি অ্যাক্টিভিটিতে ব্যাক করবো না, না থাকলে আমি ব্যাক করবো। এই ধরনের কিছু কাজ আছে। ওই গ্রুপটার হচ্ছে কোনো সব ইয়ে নেই না, ওটা আমাকে অ্যান্ড্রয়েড থেকে হ্যান্ডেল করতে হবে। যেহেতু পুরো ব্যাপারটা অ্যান্ড্রয়েডের নেটিভ একটা ফিচার, নেটিভলি ব্যাক বাটন থাকলে অ্যাক্টিভিটি থেকে বের হবে, এটাই নিয়ম। সেটার ভিতরে আমি ওয়েবসাইট লোড দিচ্ছি না কি লোড দিচ্ছি এটা দেখার বিষয় না। তো সেখানকার ব্যাক বাটন থেকে আমার ন্যাচারাল ওই ভিউয়ে তো শুধু ওইটি দেখতে পাবো না। হ্যাঁ শুধু ওয়েবসাইট, সেখানে এমন খুব বেশি অ্যাডভান্স ওয়েবসাইট নাও দেখাতে পারে। ইউটিউব ভিডিও যেগুলো থাকে সেগুলো আপনার স্লো করে দিতে পারে। কিন্তু ওয়েব ভিউতে সুবিধা হচ্ছে যে কিছু কাজ কমায় ফেলা যায়, যেটা বললাম ওই ঘটনাগুলো কমাতে হবে। এখন এটাকে হ্যান্ডেল করা যায় কিভাবে? কারো কোনো আইডিয়া আছে যে আমি ব্যাক বাটন, আমি একটা বললাম যে এটাই করতে হবে যে আমি দেখবো ব্যাক বাটনে চাপলে আমি কোনো আগের কোনো ওয়েবসাইট পেজে যেতে পারি কিনা। না পারলে আমি একটা সাথে বেরিয়ে যাবো, পারলে আমি আগের পেজ ব্যাক করবো।
সেটা ধরার জন্য কোনো আইডিয়া কি আছে? লাইফ সাইকেল অ্যাক্টিভিটি ইনক্রিজ করতে হবে। লাইফ সাইকেলের কোনো কাজ নাই। আচ্ছা, এটার কাজটা হচ্ছে আমি কখন হার্ড ব্যাক বাটনটা চাপছি, প্রতিটা মোবাইলে কিন্তু বাই ডিফল্ট একটা ব্যাক বাটন থাকবেই অ্যান্ড্রয়েডে। এটা অ্যান্ড্রয়েডের ফিচার, নিজস্ব ফিচার। এটা কোনো মিস হবে না। আপনি এমন কোনো যে অ্যাপ্লিকেশন বা মোবাইল পাবেন না যেখানে ব্যাক বাটন নাই। কোনোটা সফট কি থাকতে পারে ব্যাক, কোনোটাতে বাই ডিফল্ট একটা ব্যাক থাকতে পারে। যেমন আমার মোবাইলে এখানে ব্যাক দেখা যাচ্ছে, আর অনেকের কাছে মোবাইলটা অন করলে দেখা যায়, তাছাড়া দেখা যায় স্ক্রিনের মধ্যে থাকে, কিন্তু ব্যাক থাকবে একটা। এটা ওদের নিজস্ব, ব্যাক বাটন ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল হয় না। আইফোনে পাবেন তো একটাই বাটন, বাস গোল একটা বাটন। যারা আইফোন ওদের কিন্তু ব্যাক বাটন নাই, ওরা কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যেই ব্যাক বাটন ডিজাইন করে উপরে বা নিচে, কিন্তু অ্যান্ড্রয়েডে একটা ব্যাক বাটন থাকে। যেহেতু ব্যাক বাটন থাকে, ওরা আমাদেরকে একটা মেথড দিয়ে দিচ্ছে, যে মেথডের মাধ্যমে ব্যাক বাটন প্রেস করছি কিনা সেটা ধরা যায়। অর্থাৎ ব্যাক বাটন চাপলেই আমি মেথড দিয়ে ধরতে পারবো যে ব্যাক বাটন চাপছি, ইভেন্ট দেয় আমার। আমরা যখন বাটন ক্লিক লিসেনার নেই না, ওরা বাই ডিফল্ট একটা লিসেনার আমাদেরকে দিয়ে দিচ্ছে, ব্যাক বাটন ক্লিক লিসেনার। সেটা যে কোনো অ্যাক্টিভিটি ধরতে পারবো যে ব্যাক বাটন চাপছি। হ্যাঁ, এই মেথডটার নাম হচ্ছে অন ব্যাক প্রেসড। এটা আমি লিখলেই পাবো। আমার কিছু যেসব ক্লাসে অ্যাক্টিভিটি এক্সটেন্ড করা আছে সেসব ক্লাসে অন ব্যাক প্রেস লিখলেই পাবো। তার মানে কি, এই মেথডটা তখনই কল হবে যখন আমি ব্যাক চাপছি। এটা কি বুঝছেন সবাই? বাই ডিফল্ট, এটা আমার কিছু করার নেই। আমি জাস্ট এই মেথডের মধ্যে আমার যাই লিখবো না কেন সেটাই আমার ব্যাক বাটন প্রেসে কাজ করবে। এখন এবার আমি জাভায় যাই। সুপারটা কি বলতে, সুপারের কোনো আইডিয়া কি আছে কারণ? আমি কি বলছিলাম যে যাকে এক্সটেন্ড করা হয় সেটা হচ্ছে সুপার ক্লাস, তাই না? আর যে এক্সটেন্ড করে সেটা সাব ক্লাস। আচ্ছা, এসি রেক বেশি লাগতেছে, রিমোট কি আছে? দাঁড়ান আমি বলছি। আচ্ছা, এখানে জাভার একটা আইডিয়াল কাজে লাগবে। আমি নিজেও একদিন একটা সুপার ক্লাস বা একটা ম্যাথমেটিক্স ক্লাসকে এক্সটেন্ড করে দেখেছিলাম, মনে আছে? সুপার অন ব্যাক টেস্ট নামটা হচ্ছে যে এই মেথডের ভিতর বা এই ক্লাসের ভিতর অন ব্যাক টেস্ট নামে একটা মেথড আছে অলরেডি, যেটা কিনা আমার নেটওয়ার্কের সাব মাইনাসের মতো ছিল। তো এখানে যেটা কল করা আছে কি, যে আমি যখন ব্যাক চাপবো তখন ও সুপার ক্লাসে যেটা করা আছে সেটাই করবে। ওই মেথড যেটা করতে বলা হয়েছে, ওই মেথডে করতে বলছে তুমি অ্যাক্টিভিটি থেকে বের হয়ে যাও। এই সুপার দিয়ে কল করা মানে হচ্ছে যখন আমি ব্যাক বাটন চাপবো যে অ্যাক্টিভিটি থেকে, সে অ্যাকচুয়ালি যা করতে বলা হয়েছিল সুপারে সেটাই করতে বলা হয়েছে। এখানে আমাকে এখন এটা মডিফাই করতে হবে, কিন্তু এই সবসময় সুপার শূন্য না, মাঝে মাঝে আমার কথা শুনো যে আমি তোমাকে কি করতে বলি, ঠিক আছে? এটাই হচ্ছে এখানে ফ্যাক্ট। তার মানে এখানে এটাকে আমি মডিফাই করব। আমি আবার এটা বুঝে দিই, দেখেন অন ব্যাক প্রেস যখন আমি আবার চাপবো ও কিন্তু অটোমেটিক সুপারটা নিয়ে আসে। কারণ হচ্ছে এখন এতটুকু কল করেও যদি আমি অ্যাপ্লিকেশন রান করি, ও কোনো চেঞ্জ আসবে না বিহেভিয়ার, কারণ সুপার কল করা আছে। এই বিহেভিয়ারটাকে আমাকে এখন চেঞ্জ করা দিতে হবে। সেটা হচ্ছে আমরা ইফ এলস চালাবো, ইফ wv ডট ক্যান গো ব্যাক একটা মেথড আছে, এটা ওদেরই ওয়েবভিউরই একটা বাই ডিফল্ট মেথড ক্যান গো ব্যাক। এটা একটা বুলিয়ান রিটার্ন করে, ইয়েস অর নো বা ট্রু অর ফলস। ক্যান গো ব্যাক, যে যখন এই মেথড লিখবো তাহলে এই পিছনে রিটার্ন টাইপটা লেখা, তাহলে ক্যান গো ব্যাক আমাদের পিছনে বুলিয়ান রিটার্ন করবে। তার মানে কি, যে ও চেক করবে যে ওর পক্ষে আসলে ব্যাক করা পসিবল কিনা, পারবে কিনা। যদি পারে আমাকে ইয়েস দিবে, না পারলে নো দিবে। তো আমি এটা দিলাম ইফ ওয়েব ভিউ ক্যান গো ব্যাক, ও যদি ব্যাক করতে পারে তাহলে আমি দিব wv ডট গো ব্যাক।
তুমি যদি ব্যাক করতে পারো তাহলে ব্যাক করো, সহজ কথা। আর যদি এলস যদি না পারো, এলস তুমি সুপার। খুব ইজি। যখন ওই ভিউকে বলবে তুমি ব্যাক করতে পারবা, যদি হ্যাঁ আমার ব্যাকে অপশন আছে, আমার ব্যাকে আমি অনেকগুলো পেজ ভিজিট করে ফেলছি, তাহলে তুমি ব্যাক করো। আর যদি তুমি ব্যাক করতে না পারো, মানে কি তোমার ব্যাক করতে করতে তোমার পেজ বাকি নেই, তুমি সব পেজে আবার ব্যাক করে ফেলছো, তখন তুমি অ্যাকচুয়ালি সুপারে যা করার কথা তুমি সেটা করো। এখন আমি একটু দেখি, অনেক পেজ আছে, এমন একটা সাইট বলেন ওই ফেসবুকে তো শুধুমাত্র একটা ইয়েতে যাওয়া যায়। হ্যাঁ এ না রেসপন্সিভই দেন সেটা লিখে দিয়ে যান, অবশ্যই www. লিখে এখানে শুধু www অবশ্যই না, http-টাও অবশ্যই। আর কেন বললাম, কারণ অ্যাকচুয়ালি কি এটা www আছে এটা আগে তাহলে দিতে হয়। আচ্ছা যদি এটা দিতে যায় তাহলে এগুলো যাবে, অনেকগুলো আছে হচ্ছে www না দিলে যায় না, সেগুলো আবার যাবে না, এই জন্যই বললাম। এখন এটা কি হয়েছে বলতে হয় না। আবার প্রোগ্রাম তো পারি রান করিনি, আচ্ছা এই একটা সাইট আসলো। হ্যাঁ আমি যদি এখন ব্যাক করি, যেহেতু আমি কোনো পেজে ভিজিট করি নাই, বেরিয়ে আসলো, ঠিক আছে। কিন্তু আমি ধরেন গুগল প্লাসে গেলাম, আরেকটা পেজে গেলাম, আমরা পেজে গেলাম, দুটো পেজে কিন্তু গেছে। এখন আমি ব্যাক যাই, পরে পেজে গেছে, অ্যাক্টিভিটি দেখি কি আছে, আমার ব্যাক যাই, পরে পেজে গেছে। এখন যদি আমি ব্যাক যাই তাহলে অ্যাক্টিভিটি
তাহলে হুবহু একটা অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কাজ করলো অর্থাৎ আপনারা চাইলে খুব লাইট একটা ওয়েবসাইট বানায় অ্যাপের মধ্যে লোড দিতে হবে। এখন ওয়েবসাইটে তো লোগো থাকছে, এটা ক্যালকুলেটর লেখা আছে বা এটাও মুছে দেওয়া যায়। স্টাইলে চেঞ্জ করে হ্যাঁ হ্যাঁ এটা চেঞ্জ করে হ্যাঁ হ্যাঁ লোগো ক্যালকুলেটরের মধ্যে হ্যাঁ ওটা চেঞ্জ করে দিবেন তাহলে ইয়ে হবে। তো এটার জন্য যদি কাজ অনেকটু কমে যায় এটা ঠিক, হ্যাঁ আবার ক্রিয়েটিভ ফিচার ইউজ করা যাবে। আরেকটা ইয়ে বলে দিই, সেটা হচ্ছে আপনি চাইলে এখানে ওয়েবসাইট লোড না দিয়ে HTTP না দিয়ে লোকাল থেকে লোড দিতে পারবেন। অর্থাৎ আপনার ধরেন এমন কোনো ওয়েবসাইট আছে যেটাতে কোনো PHP নেই, PHP ছাড়া জাভাস্ক্রিপ্ট দিয়ে করা কোড, সার্ভার থেকে যাবে, সেগুলোকে চাইলে আপনি পুরো কোডের প্রজেক্টটাকে এই প্রজেক্টের ভিতরে নিয়ে এসে সেটাকে এখান থেকে কিনে দিলে ও অফলাইনেও কাজ করবে, ইন্টারনেট লাগবে না। বুঝতে পারছেন? এখন প্রায় সব সাইটই হয়ে গিয়েছে। এটাই সমস্যা, PHP হবে না। ওটা না PHP যদি থাকেও PHP-টাকে থাকবে সার্ভার, আপনি এখান থেকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কানেকশন করবেন, কিন্তু আপনার এই HTML যে পেজগুলো আপনার যে প্রজেক্টটা আপনি এখানে নেবেন সেখানে কোনো PHP কোড থাকা যাবে না। আমাদের যেমন অ্যামাজন বা বিভিন্ন ধরনের যে অ্যাপস গুলো ওদের সাইটও আছে প্লাস অ্যাপস, ওরা তো এইভাবে করেনি, আর এভাবে তো আর করেনি। ডিপেন্ড করে কোনটা করছে কোনটা করে না, সেটা আসলে ডিপেন্ড না দেখলে বোঝা যায় না যে কোনটা ওরা কিভাবে করছে। অ্যাপ্লিকেশন চালানোর সময় অ্যাপ্লিকেশন দেখেই বোঝা যায় ওরা কোনটা কিভাবে করছে। যেমন অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন প্রথম আলো অ্যাপস আমি সবসময় উদাহরণ দিই এই কারণে, কারণ হচ্ছে যে ওরা দেখতে বানাইছে অ্যাপস এর মতো, কিন্তু আসলে কিন্তু ওটা নেটিভ এই অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে করা না, অ্যাটলিস্ট এই জাভা কোড দিয়ে করা না। ওদের ডিজাইনটা দেখলেই বোঝা যায়, কারণ এরকম অ্যাকশন বার কোনটাকে বলে উপরে ওই এটাকে বলে অ্যাকশন বার, ঠিক আছে? এই বারটা এরকমই আসবে অ্যান্ড্রয়েডে সবসময়, অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে করলে ওরা তো একটু অন্যরকম আসে, ছবি আসে, মোটা আসে, লম্বা আসে, ওটা বেশি হয়। কি দিয়ে বানাইতে হবে ওই হ্যাঁ কি দিয়ে বানাইতে হবে ওরা হয়তো বুদ্ধি করছে। মানে এই এরকম ওয়েবসাইটে যখন কাজ করে তো ওয়েব দিয়ে দিতে হবে। হ্যাঁ পুরো বুদ্ধি তো সবই কাজ করে, হ্যাঁ মানে পুরো অ্যানিমেশন গুলো ওইভাবেই কাজ করে। আপনি যদি এই জিনিসটা যদি মুছে দেন এটা কিন্তু অ্যাপসের মতোই লাগবে, ঠিক না? ওই স্টাইলে গিয়ে আচ্ছা ভাইয়া, উপরে ওই যে ব্লু কালারের বাটন হ্যাঁ এই দুটো বললাম, এই দুটো মুশকিল তো এটা উপর থেকে লোড হবে, হ্যাঁ উপরে সেটা তখন আর এটা মনেই হবে না যে এটা ওই ওয়েব, হ্যাঁ মানে একটা অ্যাপ্লিকেশনের মতোই লাগবে। মনে হবে কখন যখন নেট থাকবে না, তখন উঠবে যে দিস পেজ ক্যান নট বি ডিসপ্লে, তখন মনে বুঝতে পারবে যে এটা হয়েছে। তো তখন করবেন যে প্রথমেই চেক করবেন নেট আছে কিনা, না থাকলে ওই ঢুকানোর দরকার নেই, ইপিএস দিয়ে ঢুকে, হ্যাঁ সেটা আমি দেখাই দেবো যে কিভাবে ইন্টারনেট আছে কিনা চেক করা যায়। কিন্তু এটা এখন আপনাদের শিখাই দেওয়া ভুল করতেছি, আপনার উপরে এটার উপরে আমি কাজ করি, কিন্তু সুবিধা আছে এটা না করানোর আরো। আর এটা তো নর্মাল আমি এটা দিলাম অ্যান্ড্রয়েড ওদের ওয়েবসাইটটাকে মানে কিভাবে আরো অ্যাপ্লিকেশনের মতো দেখতে করা যায় সেটারও টিউটোরিয়াল আছে, পাবেন। তো তাহলে হবে কি যে ওটা আরো লুক্রেটিভ হবে, আরো অ্যাক্সেস লাগবে, ওয়েবসাইট মনেই হবে না। তো আপনাদের জন্য যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে পুরো প্রজেক্ট, এমন যদি কোনো প্রজেক্ট থাকে যেটা নেট ইন্টারনেট থাকার দরকার নেই, আছে না, সেগুলো কিন্তু আমরা ওয়েবসাইট বানাইতে পারি। স্ট্যাটিক কিছু ডাটা নিয়ে অ্যাপ্লিকেশন হয় না, যে যেমন কেউ বললো যে আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানির একটা প্রোফাইল বানাই দাও যেখানে কিনা আমার কোম্পানিতে কয়জন চাকরি করে, আমার কোম্পানিতে আমরা কি ধরনের কাজ করি, কারা আমাদের ক্লায়েন্ট, সেই লোগোগুলো তাদের দেখাও। সেগুলোর কালেকশন নিয়ে আমি একটা ছোট HTML ওয়েবসাইট বানাই, তাহলে সেই ওয়েবসাইটটাকে আমি এই রিসোর্সের মধ্যে রেখে দিই, এখান থেকে চিনাই দিলে আমাকে অ্যাপস ডিজাইন করার দরকার নেই, মানে বাটন নিয়ে ডিজাইন ওই ওয়েবসাইটটা আমি এখানে ওয়েবসাইটে লোড দিয়ে দিলে পুরো অ্যাপস হয়ে গেল। ছোট ছোট কাজগুলো আমি সেইভাবেই করে এই ধরনের। আমি এখনই দেখাচ্ছি, তাহলে কিন্তু এই জন্য একটা ওয়েবসাইট লাগবে আসলে, হ্যাঁ একটা HTML সাইট লাগবে। আচ্ছা HTML আমি ব্লগ স্পটের দেখেন ভাই, ব্লগ স্পটে তো PHP ইউজ করে না আমরা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ধরুন আমি এখানে একটা লিখি, হ্যাঁ posthub.biz এরকম একটা সাইট আছে, সেখানে HTML দিয়ে করা। ধরেন আমি লিখলাম এখানে, না আমি লিখি
এইটুকু লিখলাম আমি, ঠিক আছে? ডট এইচটিএমএল এর সাথে তো হ্যাঁ হ্যাঁ এটা। হ্যাঁ, এখন অ্যান্ড্রয়েডে দেখেন, প্রজেক্টে যাই, অ্যাপস এর ভিতর সোর্স ছাড়াও জাভা রিসোর্স ছাড়া আরেকটা ফোল্ডার আছে যেটা কিনা ক্রিয়েট করা হয় না এখানে, চাইলে আমরা ক্রিয়েট করে নিতে পারি। সেই ফোল্ডারটাকে বলে অ্যাসেট ফোল্ডার। অ্যাসেট ফোল্ডারে আমরা বিভিন্ন অ্যাসেট রাখতে পারি, যেগুলো আমরা পরে ইউজ করবো, যেটা কিনা কোনোভাবে ইমেজের মধ্যে পড়ে না, কোনো সাউন্ড সিস্টেমের মধ্যে পড়ে না, মানে যেটা কিনা রিসোর্সে রাখা যায় না। HTML ফাইল তো কোনো ইমেজ না, কোনো ড্রয়েবল না, কোনো এক্সাম্পল না, তাই না? তো আমরা এটা রিসোর্সে যাবে না। সেই এই ধরনের জিনিসগুলোকে আমি অ্যাসেটে রাখতে পারি। যেমন অ্যাসেট আর কি রাখা যায়, ফন্ট। আমি আমার টেক্সটে আমার নিজস্ব একটা ফন্ট ইউজ করবো, সেই ফন্টটা আমি রিসোর্সে রাখতে পারবো না, সেটাকে অ্যাসেটে রাখতে পারবো। এই জিনিসগুলোকে মানে মাল্টিমিডিয়া ফাইল ছাড়া, যে ফাইলগুলো আলাদা এক্সট্রা ফাইল, মাল্টিমিডিয়া ফাইলগুলো ইমেজ ফাইল, সাউন্ড সিস্টেম, ভিডিও, এগুলো ছাড়া আমার যে ফাইলগুলো যদি আমার একটা লাগে, এর জন্য একটা অ্যাসেট ফোল্ডার লাগে। অ্যাসেট ফোল্ডার লাগে, সেগুলোকে আমি সরাসরি ইউজ করতে পারি। তো আমি এখানে ধরেন অ্যান্ড্রয়েডে যাই, অ্যাসেট ফোল্ডার, রিসোর্স ফাইল হবে, রিসোর্স ফাইল হবে। দেখি দাঁড়ান, ভুলে গেছি। না না, কিছুদিন আগে ক্রিয়েট করছি, এটা কয়েকদিন পর চেঞ্জ হয়ে যায়, এটা খোলার ইয়েটা। হ্যাঁ, যে অ্যাসেট ফোল্ডার। হ্যাঁ, এই অ্যাসেট ফোল্ডারে আমরা কি রকম ফাইল রাখতে পারবো? HTML ফন্ট, তারপর হচ্ছে আরো টেক্সট ফাইল, ফাইল যেখান থেকে আপনি সিলেক্ট করতে চান। এই যে এমএস ওয়ার্ড ফাইল রাখা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, রাখা যাবে। ফিনিশ দিলাম, আমি কোথায় করবো সেটা দিলাম। হ্যাঁ, ফিনিশ। দেখেন, জাভা রিসোর্সের সাথে একটা অ্যাসেট ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এখন আমি এই অ্যাসেটের মধ্যে এটাকে নিয়ে যাই। আমার একটা আছে। এখন আমার কাজ হচ্ছে যে এই ওয়েব ভিউতে ভিতর আমি অ্যাসেট থেকে ওই index.html থেকে লোড দিব, তাই না? এই যে এটা হচ্ছে সেই ইউআরএলটা। তোমার লোড ইউআরএল হবে না, লোড ডাটা। লোড ইউআরএল আমি ঠিক ভুলে গেছি। আচ্ছা, আপনি দেখেন, এই জিনিসটা ভুলে গেলে যেটা করবেন, খুব ইজি একটা সার্চ দেবেন, হাউ টু লোড HTML from asset in web view in Android, এক সার্চ। web view load from asset directory। এই যে, ঠিক আছে?
দেখেন ভোট পাইছে কত 193টা, মানে সবাই এটা দিয়ে কাজ করছে। লোড ইউআরএল দিয়ে এটাই হচ্ছে আপনার অ্যাসেটের ইউআরএল, অ্যাসেট থেকে নিতে হলে ইউআরএল দিয়ে কাজ করে। কিন্তু আমার এটা নাম হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, রান করি। আসছে, ঠিক আছে। অর্থাৎ আপনি এখন ওই HTML-টাকে যেভাবে ডিজাইন করেন সেটা এইভাবে ওখানে ওইভাবেই দেখাবে। আরেকটা হচ্ছে যে আপনি বলেন না যে আরো সুন্দরভাবে দেখানোর জন্য ইন্টারনেট কানেকশন না থাকলে ওই বোঝা যাবে না যে ওই ভিউ বা ওটার জন্য মেথড আছে, আমি মেথডটা দিব, কালকে দিব। যে ওখান দিয়ে আপনি স্প্ল্যাশ স্ক্রিনে চেক করে নেবেন ইন্টারনেট আছে কি নাই। থাকলে বলবেন, থাকলে পরের পেজে নিয়ে যাবেন, না থাকলে বলবেন যে এটা কানেকশন অন করবেন, বের হয়ে যাবে। এখন আজকে আর ঠিক থাকতে